folk tales which is passed by word of mouth. এই passed by কথাটা ডাবল হয়ে গেছে এটা। হ্যাঁ, a myth is one kind of folk tales which is passed by word of mouth but are now found in writing. It is about gods and heroes. The main characters in myth are usually gods, demigods, or supernatural humans. Myth are also form of entertainment and teaching tools. একটু বাংলায় যদি আমরা বলি, মিথ মানে আমরা যেটাকে আমরা অনেক সময় কল্পকাহিনী, লোকগাথা বিভিন্ন নামে আমরা কিন্তু বলি এই জিনিসগুলোকে। অলৌকিক কাহিনী, হ্যাঁ হ্যাঁ, কল্পকাহিনী বা অলৌকিক কাহিনী, এটা বলা হচ্ছে এক ধরনের লোককথার মতো, লোকগাথার মতো, যেটা পাসড বাই ওয়ার্ড টু মাউথ, মানে মানুষের মুখের কথায় কথায়, অর্থাৎ দীর্ঘদিন ধরে মুখে মুখেই এই কথাগুলো চলে আসছে, এই গল্পগুলো। কিন্তু এই যুগে আমরা এটাকে আমরা কিছুটা লিখিত রূপও পাই বর্তমান সময়ে, বলছে বাট নাও আর ফাউন্ড ইন রাইটিং। ইট ইজ অ্যাবাউট গডস অ্যান্ড হিরোজ। এগুলো সাধারণত আমাদের দেবদেবী বা আমাদের যে হিরো বা যারাকে আমরা বলি যে ওই সুপার হিউম্যান, মানে যাদের মধ্যে অতি মানবীয় গুণাবলী আছে, এদেরকে নিয়ে সাধারণত দুঃখিত এই গল্পগুলো হয়। দ্য মেইন ক্যারেক্টার ইন মিথের প্রধান চরিত্রগুলো হয় কি আর ইউজুয়ালি গডস, ডেমি গডস, মানে আমরা দেবী বা ও যে উপদেবী এরকম বিভিন্ন রকমের আছে না, এইগুলো বা ওয়ার সুপার ন্যাচারাল, মানে অতিমানবিক যে ব্যাপারগুলো আছে। কিছু কিছু মানুষকে আমরা বলি যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এরকম আরও অনেক ইয়া আছে যারা ক্যারেক্টার আছে, হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম, তারপর বিভিন্ন যীশু খ্রিস্ট, যেমন আরও আছে। এগুলো এনাদের নিয়ে যেমন সত্য কাহিনী আছে, তেমনি কিন্তু মিথও আছে অনেক। তো এই জিনিসগুলোকে বলা যায় তারা প্রধান ক্যারেক্টারগুলো সাধারণত তারা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে এগুলোর মাধ্যমে এন্টারটেইন করা হয়, পাশাপাশি এগুলো শিক্ষণীয় উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। এন্টারটেইনমেন্ট অ্যান্ড টিচিং টুলস। তো কোয়েশ্চেনে ছিল যে রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ মিথ, মানে মিথের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, বৈশিষ্ট্য কিছু লিখতে বলা হচ্ছে। ইটস ডিল উইথ অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ, জেলাসি, লাভ, ডেথ, অ্যাম্বিশন। মানে এর বৈশিষ্ট্য থাকে কিন্তু মানুষের কিছু জীবন চরিত্র, কিছু লোভ, ভালোবাসা, হিংসা, মৃত্যু, উচ্চাকাঙ্ক্ষা, এগুলো নিয়ে সাধারণত এই মিথগুলো তৈরি হয়েছে। মানে এর উপাদান আর কি, মূলত আমরা এগুলোকে উপাদানও বলতে পারি। Gods and goddess have human emotion and extraordinary power. Themes and symbol are still important in Western culture today. It's deal with god, goddess, and slighter divinities as well as human. It explains the natural phenomena of the world. It explains the creation. It explains the origin of people. It based upon religious belief. এই বিষয়, এই ক্যারেক্টারিস্টিকগুলো সাধারণত আমরা মিথের মধ্যে পাই। এগুলো আমরা সংক্ষেপে লিখেছি। তো এই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে মিথের হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য আর কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফ্যাবলস। রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাবল। মিথ অ্যান্ড ফ্যাবলস অনেকটা কাছাকাছি, মিথ অ্যান্ড ফ্যাবলস। তারপরে এখানে বলা হচ্ছে ফ্যাবলসের মধ্যে পার্থক্যটা আমরা একটু পরে বলছি। যে এ ভেরি শর্ট টেল, এই কথাটাই কিন্তু ফ্যাবলটা হচ্ছে, ওটা অনেক সময় মিথগুলো লং টেল হয়, আর ফ্যাবলটা হচ্ছে শর্ট টেল। মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাবলের মধ্যে এটা অনেকটা সংক্ষিপ্ত হয়। দ্যাট ইলাস্ট্রেটস এ ক্লিয়ার ওপেন ডিরেক্ট মোরাল প্রিন্সিপাল অফ রাইট অর রংস বিহেভিয়ার। অ্যাসফ ইজ নোন অ্যাজ এ ফেমাস টেলার। এটা অতটা দরকার না, এই লাইনটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে বলা আছে এ ভেরি শর্ট টেল দ্যাট ইলাস্ট্রেট এ ক্লিয়ার ওপেন ডিরেক্ট মোরাল প্রিন্সিপাল অফ রাইট অর রং বিহেভিয়ার। আমাদের নৈতিক যে বিকাশের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য
সরাসরি এমন কিছু দেখবেন ছোটোখাটো কিছু গল্প থাকে, যে গল্পগুলোর মাধ্যমে আমাদেরকে কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসগুলো কিন্তু সাধারণত শিক্ষণীয় একটা গল্প হিসেবে কাজ করে। এগুলোই মূলত শর্ট টেল, যেটাকে আমরা বলছি ফ্যাবল। ফ্যাবলের ক্যারেক্টারটা কি বলা যায়? সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাবলস আর রিটেন বিলো। আরও বলা যায় চারটা এখানে বৈশিষ্ট্য তুলে ধরা আছে। ক্যারেক্টারিস্টিক্স আর ওপেন অ্যানিম্যালস উইথ হিউম্যান ক্যারেক্টারিস্টিক। দেখবেন যে ওই যে শেয়াল পণ্ডিতের দেখবেন আঙ্গুর ফল টক। কি হচ্ছে যে আঙ্গুর ঝুলানো আছে, সেই আঙ্গুরটা শেয়াল অনেক চেষ্টা করছে, কিংবা শেয়ালের কাঁঠাল খাওয়া গল্প। এই যে ব্যাপারগুলো, এগুলো সাধারণত দেখবেন যে প্রাণীর কিছু উদাহরণ দিয়ে আম, মানে মানুষকে কিছু শিক্ষা দেয়া হয়। তারপর ওই যে কুকুরের হাড্ডি, মানে লোভ করতে যে একটা হাড্ডি পানির নিচে ছিল, সেটা মানে সে মুখে নিয়ে যাচ্ছিল, সেটা নিচে পানিতে দেখছে যে আর একটা কুকুরের কাছে আর একটাই আছে, তাহলে তো ওটা খাবো। তখন সে ওটা খেতে যেয়ে দেখা যাচ্ছে নিজের মুখেটা পড়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই ক্যারেক্টারিস্টিকগুলো সাধারণত আমরা ফ্যাবলের মধ্যে দেখতে পাই। মোরাল অর লেসন ফলোজ দ্য স্টোরি, মানে এই স্টোরিগুলো সাধারণত এই মানে মোরালটা কি, যে নীতি কথা, একটা নীতি কথা থাকে, যে নীতি কথাটাকেই উপলক্ষ করা হয় মূলত। যেই জিনিসগুলোকে মানে অর্থাৎ যেমন লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যাবলগুলো তৈরি করা হয়। এর ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হয়। পোয়েটিক টেলস উইথ ডাবল অ্যালোগরিক্যাল সিগনিফিকেন্স। তারপর ব্রিফ টেলস, এরকম এগুলো ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আরও এখানে ইচ্ছা করলে যোগ করতে পারবেন টেলসের উপকথা। হ্যাঁ, প্রবাদ বলতে স্যার, প্রবাদটা একটু অন্য জিনিস। মূলত প্রবাদগুলোকে স্ট্যাবলিশ করার জন্য এই একটা গল্প, ছোট্ট একটা গল্প তৈরি করা হয়। এই দেখবেন যেমন যেমন আমরা রেস অফ দ্য টর্টাইস অ্যান্ড হেয়ার, কচ্ছপ খরগোশের গল্প, তাই না? কি করা হচ্ছে ওখানে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা হলো আমাদের কি একটা হচ্ছে প্রবাদ, কিন্তু এই প্রবাদটাকে স্ট্যাবলিশ করার জন্য কিন্তু ওই ছোট্ট একটা টেল দিয়ে দেওয়া হয়েছে, শর্ট টেল, যেটা দিয়ে আমাদেরকে কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। এই আর কি। নাম্বার 3 কোয়েশ্চেন, এগুলো কোনো ব্যাপার না, মানে অত অত ইম্পর্টেন্ট না নাম্বার 3, বাট এখানে দেওয়া হয়েছে দেখেন, জাস্ট আপনারা দেখে নিন। এটা ইডি যুক্ত বলা হচ্ছে, প্র্যাকটিস দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ইডি এন্ডিং উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে আমরা দেখি ইডি যুক্ত থাকে। আপনারা উইক ভার্ব, স্ট্রং ভার্বের নাম শুনছেন স্যার আপনারা, তাই না? উইক ভার্ব, স্ট্রং ভার্ব, সাধারণত ইডি যুক্ত ভার্বগুলোকে আমরা কি বলি? উইক ভার্ব। তো এগুলোর উদাহরণ, দুঃখিত, এই ধরনের ইয়াগুলো কিন্তু উচ্চারণ যতই শেষে ইডি থাকুক না কেন, এগুলোর উচ্চারণগুলো শেষ পর্যন্ত কিন্তু সবগুলোর উচ্চারণ এরকম ডি হয় না কিন্তু। দেখেন এখানে ডি, কিন্তু কোনো কোনোটা টি সাউন্ডও হয়, কোনো কোনোটা টি সাউন্ড হয়, আবার কোনো কোনোটার আইড এরকম হয়, ডিসাইড এরকম। দেখেন তাহলে দেখেন যে সবগুলার শেষে কিন্তু ইডি আছে, এটার শেষেও ইডি আছে, এটাতেও ইডি আছে, বাট এখানেও ইডি আছে, কিন্তু উচ্চারণের সময় কোনোটায় টি সাউন্ড হচ্ছে টয়ের মতো, কোনোটা ডয়ের মতো, কোনোটা ইড এরকম উচ্চারণ হচ্ছে। তাই এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন যে 3টা ভাগ করা হয়েছে এখানে, যে লুকড দেখেন আছে কিন্তু ডি, কিন্তু উচ্চারণ হচ্ছে টি। লুকড, লাফড, ওয়ার্কড, লুকেড না, কিন্তু লুকেড না, লুকড। আশা করি এই জিনিসগুলা, এইগুলো আমাদের প্রোনাউন্সিয়েশনের জন্য ইম্পর্টেন্ট জিনিস আর কি। এটা কিন্তু দেখেন বেগড, ইডি আছে কিন্তু বেগেড না, বেগড। আর এখানে বেলায় দেখেন ডিসাইডেড, এটার বেলায় কিন্তু পুরো হচ্ছে ডিসাইডেড, ওয়েটেড, ভিজিটেড। দেখেন, তো এই বিষয়গুলো একটু দেখে নিন। এগুলো আপনাদের মানে পরীক্ষায় খুব বেশি আসার মতো না, কিন্তু জাস্ট দেওয়া হয়েছে আর কি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা আমরা যে ইউনিটটা নিয়ে ডিসকাস করছি এই ইউনিটে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই,
আপনাদের একটু এটা ইনফরমেশনটা দেই। ইউনিট 8 কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইউনিট না, মানে খুব বেশি, বিশেষ করে যে লেসন 1টা, এই জাস্ট এখানে কয়েকটা ছোটোখাটো আছে জ্ঞানমূলক, অর্থাৎ নলেজ টাইপ কোয়েশ্চেন আছে এখানে। ইন এ রিডিং টাস্ক বিফোর ইউ টকড অ্যাবাউট এ পিকচার, এটা কিন্তু অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন। এটা ইন এ রিডিং টাস্ক বিফোর ইউ টকড অ্যাবাউট এ পিকচার, taught a little about vocabulary and thought a little about vocabulary and thought about the moral of the story. Why is this helpful for a student to do this before reading? আমরা এখানে বলা হচ্ছে যে আমরা যখন রিডিং টাস্ক, যখন রিডিং পড়াই, রিডিং পড়ানোর সময় আমরা কিছু ছবি দেখাই, তারপরে কিছু ক্ষেত্রে আমরা ভোকাবুলারি পড়াই। এই জিনিসগুলো কেন? এই জিনিসগুলো কেন? এগুলো কি দরকার আছে কোনো? এইটাই বলা হচ্ছে যে, বলা হচ্ছে হোয়াই দিস হেল্পফুল ফর স্টুডেন্ট, এগুলো কেন শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট টু ডু দিস বিফোর রিডিং, রিডিং করার আগে কেন এগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা বলা হচ্ছে। তাহলে আমরা এটাকে আর একটা বলা যায় যে প্রি রিডিং, তার মানে দ্য ইম্পর্টেন্স অফ প্রি রিডিং। যদি এরকম আসে, give a short description about the importance of pre-reading, বা what is pre-reading, বা what are the importance of pre-reading, এরকম কোশ্চেন হলো, এই কোশ্চেনটা সেম কোশ্চেন হবে। এখানে বলা হচ্ছে যে the process described in this question is called pre-teaching। এই যে এখানে যে পদ্ধতিটার কথা, সেখানের যে পদ্ধতি, সেটাকে আমরা বলি প্রি টিচিং। প্রি টিচিং ইজ এ স্ট্র্যাটেজি। প্রি টিচিং হচ্ছে একটা কৌশল দ্যাট ইনভলভস টিচিং স্টুডেন্ট কনসেপ্ট অফ স্কিল প্রায়ার টু এ লেসন অন দ্য সাবজেক্ট। একটা লেসনের সাথে শিক্ষার্থীর যে মানে ধারণা, এই ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ারটাকেই কিন্তু মূলত আমরা জোর দেই প্রি টিচিংয়ের মাধ্যমে। টিচার্স মে রাইট not more than 5 or 6 word on the blackboard। এখানে স্ট্র্যাটেজিটা বলা হচ্ছে, যখন আমরা এই যে ভোকাবুলারি শেখাচ্ছি, তখন কিন্তু আমরা 5-6টার বেশি ওয়ার্ড ব্ল্যাকবোর্ডে লিখছি না। বিফোর লেটিং দ্য স্টুডেন্ট রিডিং, যখন আমরা পড়াই তখন কিন্তু 5-7টার বেশি ওয়ার্ড ব্ল্যাকবোর্ডে লেখা উচিত নয়, যা বলা হচ্ছে। দেন টিচার মে ইউজ পিকচার or can give clues, মানে তার পরিবর্তে শিক্ষক কি করতে পারে, কোনো পিকচার শো করতে পারে, অথবা কোনো ক্লু গিভ, মানে অর্থাৎ ক্লু মানে কি সূত্র দিতে পারে আর কি, এমন কিছু সূত্র, যাতে হচ্ছে হেল্প স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, যাতে মানেটা বা অর্থটা বুঝতে পারে। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টেকনিক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। অ্যান্ড নিড টু বি ইউজড উইথ ওয়াল রিডিং কম্প্রিহেনশন প্যাসেজে। যে কোনো রিডিং কম্প্রিহেনশন যদি আপনারা প্যাসেজ পান, মানে ছাত্রদের পড়াতে হয়, সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। ইন দিস ওয়ে কিওয়ার্ড ক্যান বি ফোকাসড, এই পদ্ধতিতে কিওয়ার্ডকে ফোকাস করা হয়, মানে এই ধরনের এগুলোতে। বিফোর দ্য মেন রিডিং টাস্ক, যখন আপনি মূল পাঠটা, অর্থাৎ যে গল্পটা বা যে কম্প্রিহেনশনটা পড়াবেন, সেটা পড়ানোর আগে আপনি ওই কম্পিটিশনের মধ্যে 5-7টা কিছু কিওয়ার্ড বাছাই করে নিয়ে যদি ওদেরকে একটু কনসেপ্ট দেন, একটু উচ্চারণ করান, বা ফ্ল্যাশ কার্ড বা পিকচার কার্ড ব্যবহার করে যদি ওদেরকে মিনিংটা দেন, তাহলে এটা খুব ভালো কাজ করে। তাহলে আমরা এখন যেটা বলবো যে ইম্পর্টেন্স অফ টিচিং, মানে প্রি টিচিং। প্রি টিচিংয়ের সরি, এখানে ভুল হয়ে গেছে, প্রি রিডিং হবে, প্রি রিডিং। ইম্পর্টেন্স অফ প্রি রিডিং, তাহলে ইম্পর্টেন্স অফ প্রি রিডিংসের কথা বলা আছে। রিসেন্ট রিসার্চ প্রুভ দ্যাট প্রি রিডিং টিচিং, এর কথাটা অনেকটা একই ধরনের, তারপরে ডাইরেক্ট লিখি। প্রি রিডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে বর্তমান গবেষণাতে দেখা যাচ্ছে যে প্রি রিডিং বেশ গুরুত্বপূর্ণ, এটা দেখা যাচ্ছে। কেন? আচ্ছা আমরা বলি, বা এখানে বিকজও দিতে পারে আমরা। ইট হেল্প স্টুডেন্ট টু কানেক্ট নোন টু আননোন ইনফরমেশন, অর্থাৎ আমরা প্রি রিডিং দিলে জানা থেকে অজানা জিনিসগুলো তথ্যটা দিতে পারি।
More than 60% duration should be spent on the free teaching type activities, so that it is very useful for the student understanding the topic. যে কোনো টপিক বোঝানোর ক্ষেত্রে আপনি যদি যে পার্টটা ধরেন আপনি কম্প্রিহেনশন পড়াচ্ছেন, সেখানে যদি আপনার 10 মিনিট সময় থাকে, তাহলে 6 মিনিট আপনি ব্যয় করতে পারেন, 60% ব্যয় করতে পারেন এই প্রি টিচিংয়ের জন্য বা প্রি রিডিংয়ের জন্য। তাহলে হবে কি যে আপনার শিক্ষার্থীরা এই টপিকগুলো সহজেই বুঝতে পারবে। দিস ফরম্যাট ইজ মাচ বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্ট টু রিয়েলাইজ দ্য টেক্সট। এই ফরম্যাট অর্থাৎ আপনি এই যে আমরা 60% আর 40% ফরম্যাটটা দিচ্ছি, এই ফরম্যাটটার কথা বলা হচ্ছে যে মেন টপিক পড়ানোর আগে প্রি রিডিং করাচ্ছেন 60% আর 40% আপনি মূল কম্প্রিহেনশন পড়াচ্ছেন। এই ফরম্যাটটা ছাত্রদের জন্য এই টেক্সট বুঝতে অনেক বেশি হেল্প করে। ফ্রম দ্য রিলেটেড পিকচার অর ক্লুজ স্টুডেন্ট ক্যান ইজিলি ইন্টারপ্রিট দ্য অবজেক্টিভ। অর্থাৎ যদি আপনি এই যে পিকচার বা ক্লু ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে শিক্ষার্থীরা সহজেই এই যে এর যে আসল উদ্দেশ্যটা বা টেক্সট অফ দ্য টেক্সট দেওয়াটাই ভালো, অবজেক্টিভ না দিয়ে আমরা টেক্সট দিই। ওই টেক্সটের অর্থাৎ যে আপনি টেক্সটটা বা কম্প্রিহেনশনটা যেটা করবেন, আচ্ছা আমি টেক্সট না দিয়ে এখানে কম্প্রিহেনশন কথাটা দিই, কম্প্রিহেনশন যেটা আপনি পড়াবেন, এই পড়ানো এটা সহজে ইন্টারপ্রিট মানে ওর মানেটা সহজে বুঝতে পারবে। তো এটা হলো ইম্পর্টেন্স অফ প্রি রিডিং। এটা কিন্তু স্যার পিকেতেও আসতে পারে, এই প্রশ্নটা পিকের সাথেও কিন্তু এসকের এই প্রশ্নটা কিন্তু মিল থাকবে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। হোয়াট ইজ মডার্ন স্টোরি, হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল স্টোরি? সেম কোয়েশ্চেন হলেও এটা মডার্ন স্টোরি, এটা ট্র্যাডিশনাল স্টোরি। রাইট সাম ডিফারেন্সেস অফ ট্র্যাডিশনাল স্টোরি অ্যান্ড মডার্ন স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি আর মডার্ন স্টোরি এটা কি স্যার কেউ বলতে পারবেন যে এটা কি জিনিস? হ্যালো, ইয়েস, আধুনিকটা মডার্ন আর ট্রেডিশনালটা হচ্ছে ঐতিহ্যবাহী। অর্থাৎ যেটা দিনের পর দিন যুগের পর যুগ ধরে যে গল্পগুলো চলে আসছে, যে লোকের মুখে অনেক ক্ষেত্রে আমরা মিথও বলতে পারি, তাই না? বা অনেকটা মিথও বলতে পারি। এই মূলত মিথটাকে টার্গেট করা হয়েছে, বলা হচ্ছে এটার দুটোর মধ্যে পার্থক্য কী। তো এখন আমরা দেখি মডার্ন স্টোরি। দ্য মেথড অফ দ্য শর্ট স্টোরি ইজ inevitably a more limited mode than of a novel. Like a novel, the modern short story always shows us about life, something of how people respond to life. মডার্ন স্টোরিতে কী হয়, কী শো করে? এটা শো করে যে আমাদের যে জীবন, হ্যাঁ আমাদের জীবন এবং মানুষের জীবন জীবনে কী করছি না করছি, এগুলো মডার্ন লাইফের, বিশেষ করে এখন সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে সাধারণত মডার্ন হিস্টোরিগুলো হয়। আর ট্রেডিশনাল স্টোরি হচ্ছে the traditional stories or stories about tradition differ from both fiction and non-fiction. A story that has been told and retold for many years, যে স্টোরিগুলোকে মানে বলা হয়, বারবার বলা হয়, রিটোল্ড করা হয় বছরের পর বছর ধরে, অ্যান্ড কনসিকুয়েন্টলি বিকামস এ স্টোরি দ্যাট অলমোস্ট এভরিওয়ান নোজ। এবং এই গল্পগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সবাই জানে ট্রেডিশনালগুলো, কারণ লোকের মুখে শুনে শুনে, অথবা একই গল্প একটু ভিন্ন আঙ্গিক হয়ে মানে দেখবেন 10 রকম হয়ে গেছে। অর্থাৎ গল্পের থিম একই, কিন্তু ক্যারেক্টার হয়তো বদলাই গেছে, কিন্তু দেখা যাবে গল্পটা আপনার জানা আছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরির একটা বলা হলো। সো নাও উই ক্যান টেক এ কুইক লুক অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন স্টোরি। তাহলে ট্রেডিশনাল আর মডার্ন স্টোরি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেডিশনাল স্টোরিতে দেখা যাচ্ছে স্টোরি দ্যাট হ্যাজ বিন টোল্ড অ্যান্ড রিটোল্ড ফর ম্যানি ইয়ার্স, এটা যেটা অনেক বছর ধরে কিন্তু বলা হয়। আর বলা হচ্ছে হুইচ স্টোরি ইজ রিটেন মডার্ন পিরিয়ডিক অফ টাইম, মানে বর্তমান সময়ে যে জিনিসগুলোকে সাধারণত লিখিতভাবে যে গল্পগুলো আমরা পাই, সেগুলোই আমরা মডার্ন স্টোরি বলছি। দিস টাইপ অফ স্টোরি ওয়াজ রিটেন বিফোর 1920। এখানে একটা ব্যাখ্যা আছে
যে বলা হচ্ছে এই গল্পগুলো সাধারণত 1920 সালের আগে লেখা, কারণ এই সময়ের আগে কিন্তু কোনো কি মানে বই প্রকাশ হতো না বা কোনো লিখনি বা এগুলোতে কথা হয়নি, ওগুলো মুখে মুখে চলে আসে। 1920 সালের পরে কিন্তু এই লেখা চালু হয়েছে আর কি, মানে এই কারণে কিন্তু এগুলোকে মডার্ন স্টোরিতে নিয়ে আসা হচ্ছে। মডার্ন স্টোরি হ্যাজ বিন রিটেন সিন্স দ্য ইয়ার 1920, অর্থাৎ 1920 সালের পরে লেখা যে গল্পগুলো সেগুলোকে আমরা বলছি মডার্ন স্টোরি, আর 1920 সালের আগেরগুলোকে বলছি আমরা ট্র্যাডিশনাল স্টোরি। ইটস ট্রেন টু বি কনভেনশনাল, আর এটা বলা হচ্ছে আনকনভেনশনাল, এটা মনে রাখবেন, কনভেনশনাল আর আনকনভেনশনাল। এই আর একটা হচ্ছে দেয়ার ইজ এ মোরাল ইন ট্র্যাডিশনাল স্টোরিজ, ট্র্যাডিশনাল স্টোরিতে সাধারণত মোরাল থাকে। আর এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এ নাম্বার অফ ডিফারেন্ট ট্রেন্ডস টু বি নোটিস, এগুলোতে ট্রেডিশনাল স্টোরিগুলোতে আমরা দেখব যে ওই দেবদেবী হিরো বা ওই টাইপের মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু এইসব জায়গাগুলোতে ট্রেন্ড, অর্থাৎ এই যে প্রচলন, ট্রেন্ড মানে কি, এই যে আমাদের যে প্রচলনগুলো আছে এই প্রচলনগুলোকে ভেঙে বিভিন্ন ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে। Traditional story depends on our culture, norms, values, ethics, etc. sir. হ্যাঁ হ্যাঁ, ট্রেডিশনাল এক্স্যাক্টলি। আর এখানে আমাদের নর্মাল লাইফ স্টোরি এই জিনিসগুলো বা ডিফারেন্ট টাইপ অফ সোশিও ইকোনমিক টপিক এগুলোতে সাধারণত তুলে ধরা হয়, তাই না, এই মডার্নে। ইট ক্যান বি চেঞ্জড মাছ, এটা অনেক পরিবর্তন হয় কিন্তু এই যে ট্রেডিশনালটা, কেন লোকের মুখে মুখে চলে আসে, দেখবেন ক্যারেক্টার বদলে যাচ্ছে। আর জেনারেলি মডার্ন স্টোরি ইজ নট বেসড অন মোরালিটি, এটা কোনো মোরালিটি থাকে না, এই যে আমরা এখানে বলেছি মোরাল, এখানে মোরালিটি থাকে না। আর ইট ক্যান বি চেঞ্জ এ লট, সরি আমি একটু ভুল বলছি, এগুলো চেঞ্জ করা করা যায় না, এই জিনিসগুলোকে বেশি চেঞ্জ করা যায় না, চেঞ্জ করলে কি শুধুমাত্র দুই একটা ক্যারেক্টার বদলায়, আর এই জিনিসগুলো কিন্তু অনেক বদলে যায় আর কি, মডার্নটা অনেক বদলে যায়, করা যায়, বদলানো যায়। তো এই প্রশ্নটাও খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু, ঠিক আছে, তবে আসলেও হয়তো ছোট করে আসতে পারে, আপনার এরকম আসতে পারে, এই যে কোয়েশ্চেনটা আমরা দেখেছি, রাইট সাম ডিফারেন্সেস। হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট বলেই এখানে আমরা বলছি, কিন্তু তারপরেও মানে খুব বেশি কমন না কিন্তু, মানে তবে একেবারে আবার বাদ দিয়েন না, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 2016 সালে ছিল, ঠিক আছে, 2016 সালে ব্রড কোয়েশ্চেন হয়েছে, কাজেই এই জন্য আমরা এখানে একটু ইম্পর্টেন্স দিয়েছি এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াই স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট ফর প্রাইমারি স্টুডেন্ট অর চিলড্রেন, মানে প্রাথমিক বা বিদ্যালয়ের ছাত্রদের কাছে বা শিক্ষার্থীর কাছে কেন স্টোরি টেলিংটা গুরুত্বপূর্ণ। স্টোরি ইজ মোস্ট এনজয়েবল টিচিং টুলস, স্টোরি ইজ মোস্ট এনজয়েবল টিচিং টুলস, মানে স্টোরি কিন্তু টিচিং টুলস হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারছি। দেখেন, টু প্রাইমারি স্টুডেন্ট, রিসেন্ট রিসার্চ says using storytelling can be help learner achieve learning objective, এই যে এই কথাটা, স্টোরি টেলিং কী করতে পারে, হেল্প লার্নার্স টু অ্যাচিভ দ্য লার্নিং অবজেক্টিভ। তো উইথ গ্রেট প্লেজার অ্যান্ড ইনথিউজিয়াজম, এটা বলা হচ্ছে যে আনন্দের সঙ্গে এবং বেশ কৌতূহলের সঙ্গে গল্প বললে তাদের কৌতূহল কাজ করে আর তাদের ভিতরে একটা আনন্দ বোধ কাজ করে। এই জন্য প্রাইমারিতে বিশেষ করে গল্পর মাধ্যমে যদি আমরা গল্পের সাথে শেখাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা একটু পয়েন্ট আকারে যদি বলি, ইম্পর্টেন্স অফ স্টোরি টেলিং, বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ স্টোরি টেলিং ইনক্রিজেস দেয়ার লিসেনিং স্কিল, এটা বৃদ্ধি পায়, ইমাজিনেশন বৃদ্ধি পায়, এনহ্যান্সমেন্ট দেয়ার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন স্কিলস এনহ্যান্স হয়, তারপরে হেল্প সার্ফেন মেমোরি, তাদের মেমোরিটাকে সার্ভ করে আর কি, মেক লার্নিং ইজিয়ার, শেখাটাকে সহজ করে, ইমপ্রুভ সোশ্যাল স্কিলস, তাদের সোশ্যাল স্কিলস ডেভেলপ হয়,
ইন্ট্রোডিউসেস নিউ ভোকাবুলারি টু দ্য চিলড্রেন, তাদের কাছে নতুন নতুন কিছু ভোকাবুলারিও এর মাধ্যমে গল্পের মাধ্যমে শিখতে পারে। এগুলো কিন্তু ইম্পর্টেন্স, খুব ইজিলি লেখা আছে, আপনারা একটু নিজেদের মতো করে মডিফাইড করে নিতে পারেন যাতে আপনারা এখান থেকে ভালো। এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট স্যার, সবাই একটু মনোযোগ দিয়ে মনে রাখবেন। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। হোয়াই স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট ফর। স্যার এই কোশ্চেনটা 2019 সালে এসেছিল স্যার। 1900 আসলেও রিপিট হবে না এমন না, তাও একটু দেখে রাখবেন, আমি ইজিলি লেখা আছে, ঠিক আছে। প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর আপনাদের আগে বলি যে ডিপিএডে কিন্তু প্রশ্ন রিপিট হতে পারে বা একই প্রশ্নটাকে একটু ভিন্ন প্যাটার্নে দিতে পারে, কারণ এগুলো আমাদের একাডেমিক পড়াশোনা না, কিন্তু এগুলো প্রফেশনাল পড়াশোনা। এই জন্য কিছু কিছু টপিকের উপরে আপনার দেখবেন রিপিট কোয়েশ্চেন হয়। নেক্সট আমরা লেসন 2 যদি রাইম অ্যান্ড পোয়েমস এই লেসন আছে, এখানে যদি দেখি, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই। এখানে বলা আছে হোয়াট ইজ পোয়েম অ্যান্ড রাইম। পোয়েম, এ পোয়েম ইজ এ থিং হুইচ এক্সপ্রেসেস দ্য ফিলিং অর ইমোশন অফ দ্য পোয়েট। এই প্রশ্নটা আমি একটু আগেই লিখলাম, মানে আমার মতো করে, মানে অনেক জায়গায় অনেকভাবে লেখা আছে, খুব কঠিন করে লেখা আছে, তাই একটু আগে আপনাদের ক্লাস শুরু করার আগে এই প্রশ্নের উত্তরটা আমি আমার মতো করে লিখলাম। এ পোয়েম ইজ এ থিং হুইচ এক্সপ্রেসেস দ্য ফিলিং অর ইমোশন অফ দ্য পোয়েট, মানে কবির যে ফিলিং, যে অনুভূতি, সেটাকে তার কি, তার যা ইমোশন সেটাকে কি করে সে প্রকাশ করে। অ্যাকচুয়ালি এ পোয়েম ইজ এ কালেকশন এক্সট্রিম ইমাজিনেশন, কালেকশন অফ দ্য ইজ এ কালেকশন অফ কথাটা যুক্ত দেয়, মানে এটা হচ্ছে এক্সট্রিম ইমাজিনেশন, মানে কি, যে মানে এক্সট্রিম ইমাজিনেশন কথাটা হচ্ছে যে মানে এখানে খুব মানে স্যার ইমাজিনেশন স্যার এক্সট্রা ইমাজিনেশন মানে অতিরিক্ত আনন্দ হচ্ছে। না, ইমাজিনেশন মানে কল্পনা শক্তি আর কি, মানে কাল্পনিক আর কি, মানে ও হ্যাঁ, অতিমাত্রায় কাল্পনিক মানে কিছু মানে ব্যাপার থাকে এর মধ্যে, কল্পনা কালেকশন শক্তি থাকে। অতিরিক্ত হ্যাঁ, হবে স্যার, এক্সট্রা হলে ভালো হবে স্যার। এক্সট্রিম একটা না, এক্সট্রিম, এক্সট্রা বললে একটু মানে মানে এটা একটু মানে ছোট করা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এক্সট্রিম কথাটা বেশি ভালো হবে এখানে। ইট হ্যাজ এ পার্টিকুলার রিদমিক অ্যান্ড মিউজিক্যাল প্যাটার্ন, এই পোয়েমের কিন্তু কিছুটা পার্টিকুলার মানে একটা নিজস্ব কিন্তু ছন্দ এবং ইয়া থাকে, প্যাটার্ন থাকে, ছন্দ টাইপের, তাই না, ওর একটা। প্রোভাইড দিলে স্যার কেমন হবে? প্রোভাইড এক্সপ্লেনেশন। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমি এখানে জাস্ট আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য লিখেছি। হ্যাঁ, আপনারা আর একটু সুন্দর করে লিখতে পারেন। আমি যেহেতু অনেকগুলো দেখি, এগুলো লিখিত অতটা সময় দিতে পারি না, আপনারা আর এক্সট্রিম যেটা স্বপ্নময়। আচ্ছা, রাইমটা দেখি আমরা। রাইম হচ্ছে, রাইম ইজ এ রিপিটিশন অফ সিমিলার সাউন্ডস ইন দ্য ফাইনাল স্ট্রেচ সিলেবল অ্যান্ড এনি ফলোয়িং সিলেবলস অফ টু আর মোর ওয়ার্ডস। এটা কিন্তু এই যে উইকিপিডিয়াতে ডাইরেক্ট আছে, এটার এর চেয়ে ভালো আর কি, মানে যেভাবে লিখতে চাই না কেন এর চেয়ে ভালো আর কি ইয়া পাওয়া যাচ্ছে না, মানে আমি অতটা ইয়া করতেছি না, এটা উইকিপিডিয়ার হেল্প নিয়ে লেখা। এই যে রাইম ইজ এ রিপিটিশন অফ সিমিলার সাউন্ড। রাইমটা হচ্ছে মানে একই ধরনের কিছু সাউন্ড থাকে যেগুলোকে বারবার কি হয়, পুনরাবৃত্তি হয়, তাই না। দেখবেন ইয়াগুলা, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া, মানে এই সাউন্ডগুলো, তাই না। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এগুলো হচ্ছে রিদম, এমনভাবে রিপিটিশন হচ্ছে সাউন্ডগুলো, এই জিনিসগুলো, এই এটাই এখানে বলা হচ্ছে। এটা দেখে নিন, এটা উইকিপিডিয়াতে যদি শর্ট ইয়া করেন এখানে দেখবেন যে এটাই হয়তো লেখা আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং রাইম অ্যাট প্রাইমারি লেভেল, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। রাইম, প্রাইমারিতে রাইম পড়ার যে গুরুত্ব সেটা একটু সংক্ষেপে আমরা দেখি। দ্য ইম্পর্টেন্স অফ রাইম, এই একটু সংক্ষিপ্তভাবে লেখা আছে, সোর্স অফ ডেভেলপিং phonic skills as they offer the ability to read and determine the letter sound. তারপরে হচ্ছে ফর আইডেন্টিফাইং দ্য কারেক্ট সাউন্ড, তারপরে হচ্ছে ডেভেলপিং দ্য মেমোরি স্কিল, তারপরে হচ্ছে ডেভেলপ দ্য ওয়ার্ড ভোকাবুলারি,
মেক স্ট্রং, মেক স্ট্রঙ্গার ফোনেমিক অ্যাওয়ারনেস। তাদের এই যে ফোনেমিক যে উম, আহ, অর্থাৎ আমরা যে শব্দ উচ্চারণগুলো করি সেটা তাদের সচেতনতা তৈরি করে, অ্যাওয়ারনেস তৈরি করে। তারপর আছে কি ইনভলভ দ্য আর্লি চাইল্ড ইন স্টাডিজ। এই কথাটা জাস্ট খুব একটা ভালো হয়েছে কিনা জানি না, একটু লিখলাম আর কি এরকমভাবে, আপনারা একটু ইমপ্রুভ করে নিতে পারেন। ইনভলভ দ্য আর্লি চাইল্ড ইন স্টাডি, ইন রিডিং দিতে পারি আমরা, তাই না? ইন রিডিং, রিডিং দিই, স্টাডি কথাটা বাচ্চাদের জন্য খুব একটা যায় না আর কি, যে তাদেরকে কি পড়াশোনাতে একটু ইনভলভ করে, এই এই কথাটা বলতে চেয়েছি। আপনারা যদি এর চেয়ে বেটার আর কোনো দিতে পারেন আরও ভালো হবে আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওই যে চাইল্ডের পাশে হুড শব্দটা লাগা দেন, তাহলে বাক্যটা সঠিক হবে। ও আচ্ছা, চাইল্ড, ডেভেলপ, এইটা হ্যাঁ আর্লি জি। চাইল্ডহুড ইন রিডিং। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই আমি ভাবতেছি যে এইটা এই পয়েন্টটার সঙ্গে যাচ্ছে তো নাকি, এটা লিখলাম এখন যাচ্ছে। না আমি তা না হলে ইনভলভ আর্লি চাইল্ডহুড রিডিং একটাই হবে, কোনো হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন ইন অ্যাজার হবে না। আর তা নাহলে ইনভলভ দ্য আর্লি চাইল্ডহুড ইন রিডিং, ইন দিলে ঠিক আছে, শব্দটা পরিপূর্ণ হবে। জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। তো এমনি আমাদের ইম্পর্টেন্স অফ রাইমে এটার সঙ্গে যাচ্ছে তো কথাটা নাকি, যে তাদের পড়াশোনার সঙ্গে ইনভলভ করে, আমি এরকম বলার চেষ্টা করেছিলাম। মানে যখন একটা ছোট শিশু রাইম পড়া শুরু মানে শুরু করে, তখন আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু পড়াশোনার দিকে ঝুঁকে যায়, তাই না? মানে সহজেই তারা মানে প্রবেশ করে, এইটা বলার চেষ্টা করেছি আর কি। আর নাম্বার 9, হোয়াট আর কনসিডার চিলড্রেন আর্লি লিটারেসি, সরি লিটারেরি স্কিলস। হোয়াট আর কনসিডার্ড চিলড্রেন আর্লি লিটারেরি স্কিলস, মানে আর্লি যারা শেখে স্টুডেন্টরা, তাদের কোন স্কিলটা তাদের সঙ্গে যায় সেটা বলা হচ্ছে যে চিলড্রেন্স আর্লি লিটারেসি স্কিলস আর লিসেনিং অ্যান্ড স্পিকিং। শোনা এবং বলা, এটাই সাধারণত আমরা চিলড্রেন্স আর্লি লিটারেরি স্কিলস বলতে পারি। আমরা যে প্রোডাক্টিভ স্কিল, রিসিপটিভ স্কিল বলি এগুলো বড়দের জন্য, বাট আমরা স্টুডেন্টের যদি আমরা প্রি প্রাইমারি কিংবা কিন্ডার গার্ডেন টাইপে যে মানে বা এই যে চাইল্ডহুডে আমরা যেগুলো তাদেরকে শেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা লিসেনিং এবং স্পিকিং স্কিলটাকে বলবো যে এটা হচ্ছে তাদের আর্লি লিটারারি স্কিলস। এটা স্যার ওই যে ইনভলভ দ্য আর্লি চাইল্ডহুড টু ডেভেলপ দেয়ার রিডিং স্কিল হবে স্যার। হ্যাঁ, ইনভলভ দ্য আর্লি চাইল্ডহুড টু ডেভেলপ দেয়ার রিডিং স্কিল, ডেভেলপ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ডেভেলপ রিডিং স্কিল স্যার। দেয়ার রিডিং স্কিল। এই আগেরটা কেটে দেন স্যার, ডেভেলপের আগে 2 থেকে এই পর্যন্ত কেটে দেন, তাহলে কি হবে? তার আগে লিখি ডেভেলপ দেয়ার রিডিং স্কিল স্যার। ইনভলভ দ্য চাইল্ডহুড টু ডেভেলপ দেয়ার রিডিং স্কিল। আর্লিটা বাদ দিব, আর্লিটা থাক স্যার, ইনভলভ দ্য আর্লি চাইল্ডহুড টু ডেভেলপ দেয়ার রিডিং স্কিল। এইটা ইন রিডিং। হ্যাঁ জি স্যার। তাহলে রিডিং আর লিসেনিং দুটাই দেয়, আমরা রিডিং দেওয়া যাবে না স্যার, এটা হ্যাঁ রিডিং এন্ড লিসেনিং স্কিল এইটা দিতে হবে স্যার, এই যে এটা লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল রিডিং স্কিল দুটো আছে। হ্যাঁ, রিডিং না, আমি ওই রিডিং বলতে ওখানে পড়াশোনা বোঝাইছিলাম, স্টাডি বোঝাইছিলাম। বুঝছি স্যার, আপনি হ্যাঁ যেটা বুঝাইছেন। হ্যাঁ, ওই জন্য প্রথমে স্টাডি লিখেছিলাম। এইটা ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা এখানে এটা শেষ করছি। এখানে আমরা প্রশ্ন কয়টা ছিল আমরা একটু আবারও যাই। প্রশ্ন ছিল এখানে দেখবো যে হোয়াট ইজ মিথ, রাইট সাম ক্যারেক্টারিস্টিক অফ মিথস। তারপরে আবার এটা প্রশ্নটা এমনও হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই মিথ অ্যান্ড ফ্যাবল। স্যার একসঙ্গে কিন্তু এই প্রশ্নটা এমনও করে দিতে পারে, ঠিক আছে? হোয়াট ইজ মিথ আছে, আবার আমরা পড়ছি হোয়াট ইজ ফ্যাবল, বাট এমনও হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই মিথ অ্যান্ড ফ্যাবলস।
ঠিক আছে, এমনও হতে পারে, তখন এই অন্যরকম, তখন ওই দুটাকে একসঙ্গে দেবেন। তারপরে ক্যারেক্টারিস্টিক্স, সেটা তো বুঝতে পারছি আমরা। এই 3 নাম্বার এটা জাস্ট এমনি দেওয়ার জন্য দিয়েছি। আর এই কোয়েশ্চেনটাও খুব ভালো আছে, দেখবেন হোয়াই, এটা প্রি রিডিংয়ের আর কি। এই যে বিফোর রিডিং বলতে প্রি রিডিং বোঝাইছে এখানে। এই প্রি রিডিংয়ের ইম্পর্টেন্সিটাকে এখানে আপনাদের ফোকাস করা হয়েছে। আর ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন স্টোরি, এটা 6 নম্বরে বলা হচ্ছে হোয়াই স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট ফর প্রাইমারি স্টুডেন্ট, এটা খুব সহজভাবে বলা হয়েছে। আর এখানে যে হোয়াট ইজ পোয়েম অ্যান্ড রাইম, আর দ্য ইম্পর্টেন্স অফ রিডিং রাইম এট প্রাইমারি লেভেল, এই মূলত এখানকার প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আর কি। তো আশা করি এই জায়গায় কোনো সমস্যা নাই। আমরা এটাতে কি আপনাদের কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ স্যার, এই চ্যাপ্টারটা স্যার মোটামুটি খুবই কঠিন স্যার। হ্যাঁ, আপনি পড়ালেন থেকে অনেকটা ইজি লাগতেছে। আমি তো সরাসরি প্রশ্নে চলে গেছি, মানে পরীক্ষার কারণে। আর এখানে এই প্রশ্ন চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হইলে যে ইম্পর্টেন্স অফ যে পোয়েম রাইমস বা স্টোরি, এই জিনিসগুলো মনে রাখবেন, এটা কিন্তু ফোকাস করবে। ইম্পর্টেন্স অফ ওই যে মিথ অ্যান্ড ফেবলস, তারপর ইম্পর্টেন্স অফ ফ্রি রিডিং, তারপরে ইম্পর্টেন্স অফ ওই আপনার পোয়েম অর রাইম, এই ব্যাপারটা আপনারা অবশ্যই পড়বেন। তাহলে এই জায়গাতে আপনাদের আশা করি যে প্রশ্নের উত্তর লিখতে সহজ হবে।